কিভাবে পলাশী যুদ্ধের পর বণিকের মানদণ্ড পরিণত হলো শাসকের রাজদণ্ডে। কাজী নজরুল ইসলাম লিখছেন, কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ধর্ম দিয়ে কিন্তু ব্যাপারটা হয়নি। সিরাজের বিরুদ্ধে আমরা যেমন দেখেছি মির্জাফরকে, তেমন আমরা একইভাবে দেখব জগৎ শেঠ পরিবারকে, আবার একইভাবে আমরা রাজা রাজবল্লভ কৃষ্ণদাস, উমিচাঁদ এদেরও দেখেছি। ইংরেজরা জানতো যে কোনো সময় নবাব গিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিতে পারে। নবাবের দরবারে ইংরেজরা বুঝতে পারছে যে এখানে অনেকে আছেন যারা নবাবকে চায় না, নবাবকেই টিকিয়ে রাখবো, কিন্তু যদি নিজেদের একজন লোক বসাই যে আমার কথাই চলবে, আমাকে সুবিধা দেবে, তাহলে আমার পুরোটাই সুবিধে। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। উনি কিন্তু মোগলে এসে থেমে যাচ্ছেন, ইংরেজ তো বলছেন না। মূলত যারা বাইরে থেকে এসছে তারা সবাই পরে একদেহে লীন হয়ে গেছে, কারণ তারা কেউ টাকা পয়সা নিয়ে ফিরে চলে যায়নি। উপনিবেশের শাসন ব্যাপারটা কিন্তু অন্য, তারা এখান থেকে সবকিছু নিয়ে বাইরে চলে যাচ্ছে। পলাশীর যুদ্ধের মূল প্রতীকী গুরুত্বটা হচ্ছে যে তাকে কেন্দ্র করে এক ধরনের জাতীয় ঐক্য তৈরি করার চেষ্টা। এটার ঐতিহাসিক গুরুত্ব যদি বিচার করা হয় তাহলে যতটা বাস্তবত কি ঘটেছিল বা এর ফলে কি হয়েছিল তার থেকে অনেক বড় যে ওই বৃহত্তর মানবিক নৈতিকতা, মানবিকতার যুক্তিতে জিনিসটা কিভাবে দাঁড়ায়। ফলে পলাশীর যুদ্ধের জনজীবন কিন্তু আসলে বড় ক্যানভাসটায় বিচার করতে হবে। পীড়িত সেনাদলকে কাটোয়া দুর্গে সুরক্ষিত রেখে অবশিষ্ট সৈন্য 22শে জুন সন্ধেবেলায় ভাগীরথী উত্তীর্ণ হয়ে মির্জাফরের পূর্ব সংকেত অনুসারে পলাশীর দিকে এগিয়ে চলল। পাছে সিরাজের নবাবী সৈন্য পলাশী অধিকার করে নেয় সেই ভয়ে ইংরেজ সৈন্যরা বৃষ্টি বাদল মাথায় করে ঘর্মাক্ত কলেবরে রাত্রি 1টার সময় হাজির হলো পলাশীর আমবাগানে। ক্লাইভ পলাশীর যে আমবাগানে সৈন্য সমাবেশ করেছিলেন তার নাম লক্ষ্যবাগ। লোকে বলতো সেখানে এক সময় নাকি লক্ষাধিক আম গাছ ছিল। 23শে জুন সকালবেলা ক্লাইভ বাগানের উত্তর দিকের উন্মুক্ত প্রান্তরে ব্যূহ রচনা করলেন। সিরাজ আগেই মির্জাফর, রায়দুর্লভ এবং ইয়ার লতিফকে সৈন্য সমাবেশ করতে আদেশ দিয়েছেন। তারা অর্ধচন্দ্রাকারে পলাশীর আমবাগানকে বেষ্টন করে অগ্রসর হলেন। ইংরেজরা বুঝল এই চক্রব্যূহ যদি পলাশীর আমবাগান ঘিরে ধরে গোলাবর্ষণ শুরু করে তাহলে সর্বনাশ। ক্লাইভের গোড়াপল্টন মেজর কিলপ্যাট্রিক, মেজর গ্র্যান্ট, মেজর কুট এবং ক্যাপ্টেন গপের নেতৃত্বে 4 ভাগে ভাগ হয়ে অস্ত্র ধরল। মাঝখানে গোড়াবাহিনী আর দুপাশে কালা আদমি 6টি কামান সারিবদ্ধভাবে সাজিয়ে নবাবী সেনার মহড়া নিতে তৈরি হলো। ওদিকে মীরমদনের নবাবী সেনা সরোবর তীরে উপস্থিত হয়েছিল। এক পাশে ফরাসি সেনানায়ক সিনফ্রে, অন্য পাশে মোহনলাল। মাঝখানে বীর মীরমদন নিজের হাতে সেনাপতিত্বের ভার তুলে নিলেন। সিরাজের আবরণাবৃত রণহস্তি, সুশিক্ষিত অশ্বসেনা ও সংগঠিত আগ্নেয়াস্ত্র যখন ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করল, ইংরেজরা বুঝল সিরাজ ব্যূহ অভেদ্য। সকাল 8টার সময় মীরমদন কামানে অগ্নিসংযোগ করলেন। প্রথম গোলা দাগবার পর ইংরেজ পক্ষের একজন সৈন্য নিহত হলো ও আরেকজন আহত হলো। তারপর মুহুর্মুহু চলতে থাকলো কামান দাগা, আর মুহুর্মুহু ইংরেজ সৈন্য ধরাশায়ী হতে শুরু করলো। ইংরেজদের কামানও অবশ্য চুপ ছিল না। তাদের প্রচণ্ড আক্রমণে নবাব সেনারও ক্ষতি হচ্ছিল, কিন্তু গোলন্দাজদের কোনো অসুবিধেই হচ্ছিল না। এভাবে আধ ঘন্টা যুদ্ধ চলার পর ক্লাইভ দেখলেন তার পক্ষের 10 জন গোরা সৈন্য ও 20 জন দেশীয় সৈন্য নিহত হয়েছেন, আহত আরও অনেক। ক্লাইভের সমর স্বাদ ঘুচে গেল। এই দৃশ্য দেখে তিনি বুঝলেন তাঁর 3000 সৈন্যবাহিনী বেশিক্ষণ শৌর্যবীর্য প্রকাশের অবসর পাবে না। অতএব আত্মরক্ষার জন্য ক্লাইভ পিছু হটতে বাধ্য হলেন। 2টি কামান বাইরে রইল, আর 6টি কামান নিয়ে ক্লাইভের সেনাবাহিনী গিয়ে লুকোলো পলাশীর আমবাগানে। ক্লাইভের আশঙ্কা দূর হলো না। মীরমদনের কামানের গোলা তখন এসে পড়ছে আমবাগানের এখানে সেখানে। নবাবী সেনার ব্যূহ রচনা ও সমর কৌশলে ক্লাইভের অন্তরাত্মা কেঁপে উঠেছে। উমিচাঁদকে ডেকে তিনি ভর্ৎসনা করে বললেন, তোমাদিগকে বিশ্বাস করিয়া বড়ই কুকর্ম করিয়াছি। তোমাদের সঙ্গে কথা ছিল যে একটা যৎসামান্য যুদ্ধাভিনয় হইলেই মনস্কাম পূর্ণ হইবে,
সিরাজ সেনা যুদ্ধক্ষেত্রে বাহুবল প্রদর্শন করিবে না, এখন যে তাহার সকল কথাই বিপরীত হইতেছে। অক্ষয় কুমার মৈত্রেয়র সিরাজউদ্দৌলা বইতে লেখা 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে যে যুদ্ধের বিবরণ এতক্ষণ আপনাদেরকে বললাম, সেই যুদ্ধের পরিণতি আর ইতিহাসের পাতায় পলাশী যুদ্ধের যে পরিণতির কথা আমরা জানি তা তো এক নয়। তাহলে এই সময়টায় কি ঘটল? বিপুল বিক্রমে মীরমদন মোহনলাল সিনফ্রের নেতৃত্বে যুদ্ধ করা নবাবী বাহিনী কোণঠাসা হয়ে পড়া ইংরেজ সৈন্যর কাছে হেরে গেল। কিভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরিণত হলেন ভাগ্য পরাহত ট্র্যাজিক নায়কে? কিভাবে পলাশী যুদ্ধের পর বণিকের মানদণ্ড পরিণত হলো শাসকের রাজদণ্ডে? কিভাবে এই পলাশী যুদ্ধের পর থেকে ইংরেজরা পেল দায়িত্বহীন প্রভূত ক্ষমতা, আর নবাবের হাতে রইল ক্ষমতাহীন প্রভূত দায়িত্ব? এই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম ইতিহাসের গবেষক শিক্ষক অনির্বাণ মণ্ডলের কাছে। চলুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই অনির্বাণদার সঙ্গে আমাদের প্রশ্নোত্তর পর্ব। সম্প্রতি শেষ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি কৃষ্ণনগরের একটি রাজনৈতিক দলের প্রার্থী, তিনি আবার রাজমাতাও বটে, তিনি বলছেন পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল 1757 সালে তা নাকি ঠিকই হয়েছিল, তার যা পরিণতি হয়েছিল তা নাকি ভারতবাসীদের পক্ষে অতটা খারাপ কিছু নয়, সেই পরিণতি নাকি হওয়াটা উচিত ছিল। অর্থাৎ ইংরেজদের 200 বছর ভারত শাসন করা সেটাও নাকি খুবই ভালো ভারতের ইতিহাসের পক্ষে। কৃষ্ণনগরের রাজমাতার এই মন্তব্যটাকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে দেখতে পারি? প্রথম যেটা বলার, পলাশীর যুদ্ধটাকে যুদ্ধ বলা হলেও এটা আদতে একটা যুদ্ধ ছিল না। এটাকে ইংরেজিতে যাকে বলা হয় স্কারমিশ, খণ্ডযুদ্ধ। তার কারণ দুটো। এক হচ্ছে সিরাজ বাহিনীর বেশিরভাগ সেনা এই যুদ্ধে যোগ দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে ক্লাইভের যা যোদ্ধা ছিল তাদের মোট সংখ্যাটা এবং যেটুকু সামান্য যুদ্ধ হয়েছিল এটাকে মেলালে যুদ্ধ কথাটা এক্ষেত্রে প্রযোজ্য না। এটাকে আমরা চলতি কথায় বলি, কিন্তু এটা একটা খণ্ডযুদ্ধের মতো। এখন দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা একটা 200 বছরেরও বেশি আগের সময়ের ঘটনা নিয়ে কথা বলছি, এবং সেই যুগের পরিপ্রেক্ষিত থেকে যদি আমরা বিচার করি তাহলে আজকের দিনের যুক্তি দিয়ে সেই দিনের যুক্তি বোঝা যাবে না। ফলে সেদিনের ব্যাপারটা প্রথমত এটা বলার দরকার যে পলাশীর যুদ্ধের ফল যে ভারতে 190 বছরের ব্রিটিশ শাসন, এটা তখন কেউই প্রায় বুঝতে পারেননি। এটা সবথেকে প্রথম বোঝা উচিত। দ্বিতীয়ত, তখন ভারতের কোনো শাসকই, সেটা সিরাজউদ্দৌলাই হোক কিংবা হায়দ্রাবাদের নিজাম হোক, কেউই বা মারাঠারা, কারুর পক্ষেই এটা বোঝা সম্ভব ছিল না যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই বিষয়টা আগামী দিনে কোন দিকে যাবে। তারা তখন ভাবত যে ব্রিটিশরাও আর 5টা শক্তির মতো একটা শক্তি। এমনকি রবার্ট ক্লাইভকে কিন্তু দেশীয়, মানে মুর্শিদাবাদে নবাবের দরবারের লোকের একটা দেশীয় নামও দিয়েছিল, সাবিত জং। ফলে একটা পার্সিয়ানাইজড যে মুঘল সাম্রাজ্যের যে আদব, যে কায়দা, যেটা তখনও বাংলা, অবধ বা অযোধ্যা এবং হায়দ্রাবাদে চলে, তার মধ্যেই ব্রিটিশদের কেউ একভাবে আত্মীকৃত করে নেওয়ার চেষ্টা। এবং এটা আমরা অনেকেই জানি যে গোড়ার দিকে ব্রিটিশ যারা প্রশাসক ছিলেন তারা অনেকেই যেভাবে জীবনযাপন করতেন সেটা কিন্তু একেবারেই তার একটা ভারতীয়করণই ঘটে গেছিলো। তারা অনেকে ভারতীয় নবাব, ভারতীয় বাদশাদের মতোই থাকতেন। ফলে পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে এই যে বিতর্কটা আজ হচ্ছে, এই বিতর্কটা হচ্ছে অতীতের ঘাড়ে বর্তমানকে চাপিয়ে দেওয়া। পলাশীর যুদ্ধকে আমরা যদি সেভাবে দেখি তাহলে পলাশীর যুদ্ধ থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা ঐতিহাসিকরাও সকলেই বলেন, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। পলাশীর যুদ্ধ না একটা প্রতীকী গুরুত্ব হয়ে গেছে, কিন্তু পলাশীর যুদ্ধের ফলে যে ক্ষমতা ব্রিটিশদের হাতে গেছিল সেটা হচ্ছে মূলত একটা অর্থনৈতিক ক্ষমতা। তার কারণ বাংলার নবাবীর যে রাজকোষ, তার প্রায় চাবিকাঠিটা সেটা ব্রিটিশদের হাতে গেছিলো, এবং মির্জাফরের সাথে চুক্তিও ছিল যে অনেক টাকা পয়সা দিতে হবে। ফলে কোম্পানি এবং কোম্পানির যারা ব্যক্তিগত কর্মচারী তারা প্রত্যেকেই বিপুল টাকা লাভ করেছিলেন। মানে ক্লাইভ এত ধনী হয়ে গেছিলেন যে ক্লাইভ যখন ফিরে গেছিলেন তাকে ব্যারন অফ পলাশী উপাধি দেওয়া হয়েছিল। পলাশীর ব্যারন, বুঝে দেখো, পলাশীটা বাংলায়
আর ইংল্যান্ডে সে লোকটা ফিরে গেছে, তাকে পলাশির ব্যারন উপাধি দেওয়া হচ্ছে। কিন্তু বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল যে বক্সারে কিন্তু শুধু বাংলার তৎকালীন নবাব মীর কাসিম হারেনি, তার সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং সবথেকে বড় মোগল সম্রাট হেরে গেল। কারণ মোগল সম্রাট হেরে যাওয়ার মানে সার্বভৌম ক্ষমতা যে প্রধান সে হেরে যাচ্ছে। সে যতই মানে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হোক, তবু সে নামে মোগল সম্রাট, সে হেরে যাচ্ছে। কিন্তু পলাশির যুদ্ধের ক্ষেত্রে কি হয়েছে, পরবর্তীকালে জাতীয়তাবাদী যে আখ্যান, কবির আবেগ, মানুষের গণস্মৃতি, সবের মধ্যে সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে এক ধরনের সিরাজউদ্দৌলা ট্র্যাজিক হিরো, হ্যাঁ, যা ভাগ্য পরাহত নায়ক, যাকে ভাগ্য বঞ্চিত করেছে, তার স্বজন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার পরিবারের মানুষরা, তার সহযোগী সহকর্মী অধস্তন কর্মচারীরা, বিভিন্ন ধর্মের লোক। ধর্ম দিয়ে কিন্তু ব্যাপারটা হয়নি, পরিচালিত হয়নি। ধর্ম দিয়ে পরিচালিত হলে আমরা অন্য ছবি দেখতাম। সিরাজের বিরুদ্ধে আমরা যেমন দেখেছি মির্জাফরকে, তেমন আমরা একইভাবে দেখব জগৎ শেঠ পরিবারকে, আবার একইভাবে আমরা রাজা রাজবল্লভ কৃষ্ণদাস, উমিচাঁদ এদেরও দেখেছি। ফলে সেটা হচ্ছে সিরাজকে কেন্দ্র করে যে গোটা দরবারি রাজনীতিটা সেই সময় মুর্শিদাবাদে তৈরি হলো, তাতে ইংরেজরাও যোগ দিল। এবং তখন যেটা ছিল, অনেকে খেলোয়াড় ছিল। গোড়ায় কিন্তু ক্লাইভ খুব একটা মির্জাফরকেই যে সিরাজের পর মসনাদে বসাতে হবে এটা নিয়ে ক্লাইভের খুব একটা উৎসাহ ছিল না। কিন্তু জগৎ শেঠরা মির্জাফরের হয়ে ক্লাইভকে বলেন যে আমরা জামিনদার থাকব। ফলে যেটা হয় যে পলাশির যুদ্ধের ফলে সেটাই ঠিক হয়েছিল, সেটা ভুল মানে না হলে এরকমটা হতো না, এভাবে বলাটা যায় না। এটা অনৈতিহাসিক কথা, এটা লোকেরা বলে থাকেন, রাজনীতির লোকেরা তারা নানান কিছুই বলেন। কিন্তু যদি ইতিহাসের দিক থেকে দেখো, তাহলে পলাশির যুদ্ধ একটা ঘটনা যেটা অনেকগুলো পরপর ঘটনার একটা চূড়ান্ত রূপ। অনেক দিন ধরে বিরোধটা হচ্ছিল, ঠোকাঠুকি হচ্ছিল। সিরাজ কলকাতা অভিযান করলেন, প্রথমে কলকাতা দখল করে নিলেন, তার নাম দিলেন আলীনগর। কিন্তু সিরাজ ফিরে আসা মাত্রই আবার ব্রিটিশরা গিয়ে কলকাতার দখল নিয়ে নিল। মাঝখানে অন্ধকূপ হত্যার মতো একটা ঘটনা, যেটা কিন্তু 1757 যখন লড়াই হচ্ছে অন্ধকূপ হত্যা কোথাও নেই, তার আরও 3 বছর পর অন্ধকূপ হত্যা নিয়ে কথা শুরু হচ্ছে। ফলে পলাশির যুদ্ধ অনেকগুলো ঘাত প্রতিঘাত চলতে একটা বড় বিস্ফোরণ। কিন্তু সেই বিস্ফোরণটার ফলে কিন্তু পুরোটা বদলালো না, বদলালো গিয়ে 64 পর 65-তে, যখন 1765-তে ব্রিটিশদের হাতে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানিটা গেল, তখন থেকে আসলে বড় বদলটা শুরু হলো। ফলে পলাশির যুদ্ধের যদি ঐতিহাসিক গুরুত্ব বলতে চাও, তাহলে সেটা অনেক বেশি আবেগের কাছে, অনেক বেশি গণস্মৃতির কাছে। ঐতিহাসিকতার বিচারে যদি বিশ্লেষণ করো, তাহলে দেখা যাবে পলাশির যুদ্ধ প্রথমত একটা বড় যুদ্ধই নয়। দ্বিতীয়ত তার অভিঘাত রাজনৈতিক সামাজিক অতটা নেই, কিন্তু তার অভিঘাতটা পড়লো গণস্মৃতিতে। যে এই একটা বাইরে থেকে আসা কিছু বণিক, তাদের কাছে বাংলার নবাব হেরে গেল, এটা একটা অদ্ভুত ঘটনা, এরকম আগে কখনো হয়নি। বাণিজ্য করতে এসেছিল যারা কিছুদিন আগে অবধি হাত জোড় করে সনদ প্রার্থনা করত, তারা সৈন্য জুটিয়ে নবাবকে হারিয়ে দিচ্ছে, এই ঘটনাটার একটা বড় অভিঘাত ছিল। সেই অভিঘাতটা কাঠামোটাই বদল না ঘটালেও মানুষের মনে কোথাও একটা বদল ঘটাচ্ছিল। এবং আস্তে আস্তে মানুষ কিন্তু ইংরেজকে গ্রহণ করতে শুরু করেছিল। আমরা দেখব এমনকি 1857 বিদ্রোহর সময়ও, যখনও অবধি কিন্তু মোগল সাম্রাজ্য মানে নামে টিকে আছে, দ্বিতীয় বাহাদুর শাহ অবধি, তখন অবধি কিন্তু এরকম সাধারণ মানুষ মনে করতো যে কোম্পানি বাহাদুর, হ্যাঁ, হলক খুদা কি, মুল্ক বাদশাহ কি, আর সরকার হচ্ছে কোম্পানি বাহাদুরের। ফলে খুদাও আছে, বিশ্বজগৎ তো তারই, বাদশাও আছে, কারণ মোগল বাদশাহ আছে, তারই মুল্ক, হ্যাঁ, কিন্তু সরকারটা চালাচ্ছে কোম্পানি বাহাদুর। মানে এক ধরনের একটা এই যে উপনিবেশ ব্যাপারটা কি, এর আগের যারা ভারতে এলো তাদের শাসনের চরিত্রের সঙ্গে এই উপনিবেশিক শাসনের চরিত্রের তফাৎটা কি, এটা কিন্তু লোকেরা তখন বুঝতো না। বলে তারা ব্যাপারটাকে একভাবে দেখতো এক ধরনের ধারাবাহিকতায়, যে ওরাও এসছে এরাও এসছে। এটা পরে বোঝা গেছে যে উপনিবেশের শাসন, এইটা কিন্তু বুঝতে বলতে পারো সেই অর্থে পলাশির যুদ্ধ থেকে আরও 100 বছর লেগেছে। 1857 পরবর্তীকালে আস্তে আস্তে গিয়ে বোঝা যাচ্ছিল, বা মানে সেই সময় থেকে, যে উপনিবেশের শাসন ব্যাপারটা কিন্তু অন্য। তারা এখান থেকে সব কিছু নিয়ে বাইরে চলে যাচ্ছে। ধরা যাক পাঠান শাসনই হোক, মোগল শাসনই হোক, তারও আগে যদি আমরা চলে যাই হুন শাসন হোক, কখনোই এরকম হয়নি যে ভারতে এসে একমাত্র, বলতে পারো মামুদ একমাত্র উদাহরণ, কিন্তু মামুদ ভারত কখনো শাসন করেন, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মামুদ এসেছে, লুট করেছে, গজনিতে নিয়ে চলে গেছে, দিয়ে গজনিতে তাতে উন্নয়ন ঘটিয়েছে, কিন্তু বাকি কেউ এখানে টাকা নিয়ে বাইরে চলে যায়নি। মোগলরা এখানেই থেকেছে, দিল্লি সুলতানরা সবাই এখানেই থেকেছে। মানে যে কারণে রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতায় বলছেন, শকুন্তল পাঠান মোগল এক দেহ হলো লিনুনি, কিন্তু মোগল এসে থেমে যাচ্ছেন,
ইংরেজ তো বলছেন না, মোগল এসে থেমে যাচ্ছেন। খেয়াল করো, শক, হুন, পাঠান, মোগল, অর্থাৎ মূলত যারা বাইরে থেকে এসছে তারা সবাই পরে একদেহে লীন হয়ে গেছে, কারণ তারা কেউ টাকা পয়সা নিয়ে ফিরে চলে যায়নি। এই ঔপনিবেশিক শাসন হচ্ছে ফিরে চলে যাচ্ছে। ফলে এই যে ফিরে চলে যাওয়া, এই ফিরে চলে যাওয়ার মধ্যে দিয়ে আসলে যেখানে থাকছি তার উন্নয়ন নয়, এটাই এই যে উপনিবেশের চরিত্র, এটা জাতীয়তাবাদের আগে কিন্তু এটা বোঝা সম্ভব ছিল না। যে কারণে দেখবে প্রায় সমকালীন কোনো শাসকই কেন ব্রিটিশদের সহযোগিতা করবো না এটা বুঝতে পারেনি। যেখানে যখন টিপু সুলতানের সাথে ওয়েলেসলির যুদ্ধ হচ্ছে, মারাঠারা তো চাইলেই টিপুর সাথে যোগ দিয়ে ইংরেজদের হটিয়ে দিতে পারতো, যোগ দেয়নি। ফলে কখনোই আমরা ওই সামগ্রিক প্রতিরোধ সেটা দেখব না, কারণ ব্রিটিশরা কেন আলাদা, উপনিবেশের শক্তির ক্ষতিকারক দিকটা কোথায়, এইটা বোঝার ব্যাপারটায় সমস্ত ভারতীয় শাসক তাদের ধর্ম, তাদের অঞ্চল নির্বিশেষে তারা ব্যাপারটা কেউই সেভাবে বুঝতে পারেনি। খানিকটা টিপু সুলতান বুঝতে পেরেছিলেন, যেখানে টিপু সুলতান ফরাসিদের সাহায্য চেয়েছিলেন। যখন ফরাসি বিপ্লব হয় তখন যে ফ্রান্সের জ্যাকোবিন ক্লাব, টিপু সুলতান সেই জ্যাকোবিন ক্লাবের লোকেদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন যে ইংরেজদের হঠাতে আমাদের সাহায্য করো। এবার দিয়ে বেশি লোকে কিন্তু খুব একটা বুঝতে পারেনি। সেই সময় কিছু ভারতীয়, তাদের মধ্যে অন্যতম রাজা রামমোহন রায়ও, তারা কিন্তু বরং ব্রিটিশ শাসনের মধ্যে দিয়ে আলোক দীপ্তি অর্থাৎ এনলাইটেনমেন্ট আসছে, এর মধ্যে দিয়ে এক ধরনের কুসংস্কার মুক্ত বিজ্ঞান চেতনা, যুক্তিবোধ এগুলো আসছে, সেগুলো সত্যিই আসছিল। কিন্তু পলাশির যুদ্ধ সেটা নির্ণায়ক নয়। মানে এরকম নয় যে পলাশির যুদ্ধ না হলে সেগুলো আসতো না, অথবা পলাশির যুদ্ধ হলো বলে সেগুলো অনেক বেশি করে এলো। পলাশির যুদ্ধ একটা স্বতন্ত্র ঘটনা, আর ভারতে ব্রিটিশ শাসনের ক্রমপ্রসার সেটা একটা গোটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় পলাশির যুদ্ধ একটা ঘটনা মাত্র, যার অভিঘাত আছে। কিন্তু পলাশির যুদ্ধ মানেই ভারতে ব্রিটিশ শাসন, এইভাবে দেখাটা ঠিক নয়। পলাশির যুদ্ধ বাংলার মানুষের কাছে, ভারতের মানুষের কাছে একটা আবেগ, যেখানে কাজী নজরুল ইসলাম লিখছেন, কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে থাক লাইফের খঞ্জর। যে ষড়যন্ত্র ইংরেজরা করছিল মির্জাফর এবং বাদবাকিদের সঙ্গে, এই প্রসঙ্গটায় যদি একটু কিছু বলো যে এই ষড়যন্ত্রের কারণটা কি? পলাশির যুদ্ধ যেটা একটু আগে আমরা বলছিলাম, যে সেটা বেশ কতগুলো ঘাত প্রতিঘাতের একটা চূড়ান্ত মুহূর্ত। কারণ এক তো হচ্ছে সিরাজ আলীবর্দীর খুব প্রিয় ছিল, কিন্তু সিরাজের পরিবারে বিশেষত ঘসেটি বেগম বা শওকত জং এরা সিরাজকে খুব একটা পছন্দ করতেন না, এবং তারা সকলেই মনে করতেন যে তাদেরও সমান অধিকার আছে মসনদে। দুই হচ্ছে যে জগৎ শেঠ তো আসলে কোনো একজন ব্যক্তি নয়, জগৎ শেঠ আসলে ওদের বাড়ি মানে পরিবারটাকেই বোঝাতো। তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করতেন। এখন এদের সাথেও সিরাজের সম্পর্ক ক্রমে খারাপ হয়। তাছাড়া সেটা হচ্ছে যে সিরাজের নানান আচরণে বা নানান কাজে কর্মে এই যে বাকি অংশটা, যারা খুব একটা সিরাজকে পছন্দ করেন না, তারা ক্রমেই চাইছিলেন যে সিরাজকে সরাতে। এখন কিভাবে সরাবেন? কারণ সিরাজ নবাব, কারণ আলীবর্দী তাকে নবাব হিসাবে নির্বাচন করেছেন উত্তরাধিকার হিসাবে, ফলে ওভাবে সরিয়ে দেওয়া সহজ নয়। এখন এই সরাতে গেলে সিরাজের যথেষ্ট শক্তি আছে, তিনি একজন বাংলার নবাব, ফলে তিনি নানানজনকে শাস্তি দিচ্ছেন, নানানভাবে তিনিও ব্যাপারটার মধ্যে আছেন। এরকম নয় যে সিরাজ পুরোটার বাইরে, বৃত্তের বাইরে। ইংরেজরা যেটা করলো যে তারা এবং ফরাসিরা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা শুধু ইংরেজদের ওপরে সবসময় আলোটা ফেলি। ফরাসিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ভারতে বাণিজ্য করতে এসে এখানকার রাজনীতিতে যে নাক গলানো যায়, এটা কিন্তু প্রথম ইংরেজদের মাথা থেকে বেরোয়নি, এটা ফরাসিদের মাথা থেকে বেরিয়েছিল। সেটা হচ্ছে কর্ণাটের উত্তরাধিকার সংক্রান্ত গোলমাল, এবং সেখানে জোসেফ দুপ্লের একটা বড় ভূমিকা ছিল। যেখানে অনেকেই বলেন যে দুপ্লেকে যদি ফ্রান্স থেকে সাহায্য করতো, হয়তো ভারতে ইংরেজদের বদলে ফরাসি উপনিবেশ হতো, কারণ দুপ্লেই ব্যাপারটা প্রথম বুঝতে পারেন। ক্লাইভ বলা যেতে পারে দুপ্লের সূত্রটা থেকে পরে শিখে সেভাবে প্রয়োগ করেন। ফলে এখানে ফরাসি এবং ইংরেজদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ভারতে ছিল, মূলত দক্ষিণে এবং পূর্বে বাংলায়, যে কারা বেশি ক্ষমতা পাবে। এবং এই লড়াইটা ইউরোপেও তখন চলছিল। ইউরোপে যখন সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়, তার অভিঘাতে ফরাসিরা হেরে যায়, এবং আস্তে আস্তে ফরাসিদের সম্ভাবনা সেটা কমে যায়, ইংরেজদের সম্ভাবনা বাড়ে। এখন এই সম্ভাবনা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে তখন আমরা জানি যে উপনিবেশের একটা মূল কথা হচ্ছে যে পুরোটাকে আমি দখল করব, বাজারটা পুরোটা আমার হবে। কিন্তু বাজার যদি আমার হয়, তাহলে আমার যারা বাকি প্রতিদ্বন্দ্বী তাদের হটাতে হবে। কিন্তু এটা আমি কীভাবে হটাবো? নবাবির মধ্যে আমি তো তাদের উপর আলাদা করে কোনো বল প্রয়োগ করতে পারি না, কারণ নবাব বলবে যে তাহলে আমি আছি, তোমরা আমাকে টপকে কেন করছো। ইংরেজরা দীর্ঘদিন ধরেই নবাবকে নানানভাবে টপকে কাজ করার চেষ্টা করছিল। সিরাজ কয়েকবার সাবধান করেন, কয়েকবার ছোটোখাটো আঘাত করেন, কিন্তু ইংরেজরা আবার জেকে সেই আবার ফিরে আসে।
কিন্তু ইংরেজদের এই সাহসটা কোত্থেকে হচ্ছিল, কারণ ইংরেজরা জানতো যে কোনো সময় নবাব গিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিতে পারে। নবাবের দরবারে ইংরেজরা বুঝতে পারছে যে এখানে অনেকে আছেন যারা নবাবকে চায় না, ফলে এদের মধ্যে যদি একটা যোগসাজশ করে এই নবাব নামক ব্যক্তিটা, প্রতিষ্ঠানটা নয়, খেয়াল রাখতে হবে ইংরেজরা কিন্তু নবাব নামক প্রতিষ্ঠানটাকে সরাতে চায়নি। পলাশির যুদ্ধের পর কিন্তু বাংলার নবাব ছিল, কারণ ওরা জানতো যে এই প্রতিষ্ঠানটার যে ন্যায্যতা সেটা সামাজিকভাবে তৈরি হয়। বাইরে থেকে এসে যদি আমি প্রতিষ্ঠানটাকে তুলে দিই তাহলে জনগণের সাথে আমার যে সম্পর্ক সেটা পুরোটা বদলে যাবে। জনগণ আমাকে ন্যায্য উত্তরাধিকারী হিসেবে নাও দেখতে পারে, কারণ আমি ব্যবসায়ী। ফলে নবাবকেই টিকিয়ে রাখবো, কিন্তু যদি নিজেদের একজন লোক বসাই যে আমার কথায় চলবে, আমাকে সুবিধা দেবে, তাহলে আমার পুরোটাই সুবিধে, তাহলে আমার কোনো দায়িত্ব নেই। ওই জন্য বলা হয় যে পলাশির যুদ্ধের পর যেটা হলো যে নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব, আর ইংরেজরা পেল দায়িত্বহীন অপরিসীম ক্ষমতা। কিসের ক্ষমতা? টাকাটা কবজা করার ক্ষমতা। এক তো হচ্ছে নবাবের রাজকোষ, এবং দুই হচ্ছে অবাধ বাণিজ্য, যে তার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। কারণ বাকি যারা প্রতিদ্বন্দ্বী তাদের যদি এবার ইংরেজরা মারধরও করে, নবাব কিছু বলবে না, কারণ নবাব তো ওদেরই লোক। ফলে এই গোটা পরিস্থিতিটা তৈরি হলো। এরপরে যেটা জরুরি সেটা হচ্ছে দ্বিতীয় যেটা কথা, যে এইভাবে চললো, তারপরে আস্তে আস্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের উপনিবেশ থেকে সাম্রাজ্যে পরিণত হলো এই পুরোটা। কিন্তু পলাশির যুদ্ধ, এই ব্যাপারটা যে ওই সিরাজের সাথে পুরোটা ঠিক হয়নি, এইটা কোনোভাবে গণমানসে থেকে গেল। এবং জাতীয়তাবাদী শুধু নজরুল তো নন, আমরা জানি দ্বিজেন্দ্রলাল রায়ের কথা। ফলে বারবার সিরাজ নামক একটি প্রতীককে কেন্দ্র করে, যে প্রতীকটার সাথে ভুল হয়েছে, কি ভুল, তার দেশে তার সহচররাও ভুল করেছে, তার সাথে ছলনা করেছে, তাকে ঠকিয়েছে। যাদের ওপর তিনি ভরসা করেছিলেন, দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক মনে করো, যেখানে দ্বিজেন্দ্রলাল রায় বারবার মির্জাফরকে বলছেন যে আমরা তো এক, হ্যাঁ, মির্জাফর তাকে আপাত স্তোক দিচ্ছেন কিন্তু পেছনে উল্টো কাজ করছেন, সিরাজ তার ওপর ভরসা করছে। নজরুল এটা লিখলেন না যে বাঙালির খুনে লাল হলো যেথা মির্জাফরের খঞ্জর, কারণ মির্জাফর আশু শত্রু নয়, আশু শত্রু হচ্ছে ক্লাইভ, যে বাইরে থেকে এসছে, বিদেশি। দেশের লোকের সাথে পরে বুঝে নেবো ব্যাপারটা, ঠিক আছে, হতে পারে সে বিরোধিতা করেছে, ভুল করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আজকে সেই বিবাদ বিসম্বাদের জায়গা নয়। আজ আমাদের একজন সাধারণ শত্রু হচ্ছে এই ফিরিঙ্গিরা, এই বিদেশিরা। চলো ওদেরকে হটিয়ে দিই, তারপর তুমি যা বলবে আমি করব, তোমার কথা আমি মেনে নেবো, বা আমরা আলোচনা করব। যদি আমরা দীপেশ চক্রবর্তীর কথা খেয়াল করি, যে একটা জনজীবন ছিল, ইতিহাসে সবসময় জনজীবন থাকে, কারণ ইতিহাস ব্যাপারটা না জনগণের মধ্যে ঘুরে বেড়ায়। পলাশির যুদ্ধের জনজীবনটাই জরুরি। বক্সারের যুদ্ধ কিন্তু ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ হলেও বক্সারের যুদ্ধ নিয়ে স্মৃতি নেই, কেউ বক্সারের যুদ্ধ নিয়ে হাহুতাশ করে না। মীর কাসিম যে পালিয়ে গেল, তারপর মীর কাসিমের কী হলো, কোথায় মারা গেল, আমরা কেউ খুব একটা মাথা ঘামাই না। কিন্তু পলাশির যুদ্ধ নিয়ে আমাদের আবেগ, আমাদের গণস্মৃতি অনেক বেশি ধাক্কা খায়, অনেক বেশি আলোড়িত হয়, এমনকি আজও আলোড়িত হয়। কি হয়েছিল এটা নিয়ে জানো, যে এমনকি এটা নিয়ে বাংলায় সিনেমা হয়েছে, শ্রী পারাবতের বিখ্যাত উপন্যাস আছে আমি সিরাজের বেগম, তা নিয়ে বিশ্বজিৎ সন্ধ্যারায় সিনেমা, হাউসফুল সিনেমা আমি সিরাজের বেগম। ফলে বারবার ওই জিনিসগুলো ফিরে ফিরে আসছে, কারণ একদিকে হচ্ছে পারিবারিক চক্রান্ত, নানান ধরনের, যাকে আমরা বলতে পারি যে মাল মশলা আছে, নানান ধরনের আবেগ, নানান ধরনের চরিত্র, তাদের আন্তঃসম্পর্ক, সেটা জটিল, নানান মনস্তাত্ত্বিক দিক আছে। আবার একই সাথে তার একটা গণ আবেগ আছে, যে একজন ছিলেন, সে হয়তো কিছু খারাপ কাজ করেছিল, সে হয়তো একেবারে সব বিষয়ে দেবদূত বা সাধু ছিলেন না, সাধু পুরুষ মহাপুরুষ ছিলেন না, কিন্তু তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, তাকে যেভাবে পিঠে পেছন থেকে ছুরি মারা হলো, এইটা ঠিক নয়। এই যে নীতিবোধ, এই কোথাও একটা বড় নৈতিকতা, সেই নৈতিকতাটা ওটা গণস্মৃতিতে বাঁচিয়ে রেখেছিল। জাতীয়তাবাদের যুগে ব্যাপারটা অন্যভাবে ফিরে এলো, যে তাকে পেছন থেকে যারা ছুরি মারলো তাদের মধ্যে এই বিদেশিরা আছে যারা আজ আমাদের শাসন করছে। সেদিন যদি তাকে তার স্বজাতিরা সাহায্য করতো, তাহলে এই বিদেশিরা হয়তো ছুরিটা মারতে পারতো না। কারণ আসলে কিন্তু সিরাজকে মেরেছিলেন মোহাম্মদী বেগ, তার পেছনে ছিল মিরনের চক্রান্ত। কিন্তু নজরুল পয়েন্ট করছেন ক্লাইভের দিকে, যে ক্লাইভকে সটাও। ফলে পলাশির যুদ্ধের মূল প্রতীকী গুরুত্বটা হচ্ছে যে তাকে কেন্দ্র করে এক ধরনের জাতীয় ঐক্য তৈরি করার চেষ্টা। সুভাষচন্দ্র বসুর হলওয়েল মনুমেন্ট অপসারণেও কিন্তু এটাই ছিল, যেটাকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য তৈরি হবে, যে কথাটা আমরা আগের ভিডিওয়ে বলছিলাম, যে হিন্দু মুসলমান একজোট হবে। একজোট হয়ে কার বিরুদ্ধে লড়াই করবে? একজন সাধারণ শত্রু, সে হচ্ছে ঔপনিবেশিক শাসক। ফলে পলাশির সিরাজ এবং তাকে কেন্দ্র করে সমস্ত ঘটনাগুলো কিন্তু, সেটা ইতিহাস যদি চুলচেরা বিশ্লেষণ করা হয়, সিরাজ কতটা ভালো ছিল, কতটা খারাপ ছিল, সিরাজ সত্যিই ঘটনা ঘটিয়েছিল কিনা, সেটা একটা অন্য বিতর্ক। কিন্তু সাধারণ মানুষের কাছে, গণস্মৃতির কাছে, গণ আবেগের কাছে বিষয়টা হচ্ছে সিরাজ এমন একজন ছিলেন যিনি আমাদের দেশের লোক। বাইরে থেকে এসে কিছু লোক ষড়যন্ত্র করে তাকে হটিয়ে দিলেন অন্যায়ভাবে। এক হচ্ছে সামনে যুদ্ধই হলো না, তার অর্ধেক সেনা লড়লই না।
এমনকি যখন ক্লাইভ ধরে নিয়েছিল হেরে যাবে, তারপর হঠাৎ মোহনলাল মারা যায়, তাই জন্য যুদ্ধের মোড়টা ঘুরে যায় এবং বারবার মির্জাফর সিরাজকে আসলে বিভ্রান্ত করছিলেন। যখন মির্জাফর সিরাজকে বলেন যে আজ তো আর যুদ্ধ হবে না, ফিরে যাই, এই ফিরে যখন সিরাজের বাহিনী পেছন ফেরে তখনই কিন্তু মূল আক্রমণটা আসে এবং ছত্রভঙ্গ হয়ে যায় একদম শেষ বেলায়। ক্লাইভের ওই যুদ্ধ জেতার মানে যেটুকু বাহিনীও সিরাজের ছিল তা নিয়েও ইংরেজদের যুদ্ধ জেতার কোনো সম্ভাবনা ছিল না। ফলে এই যে বারবার তাকে বিভ্রান্ত করা হলো, তার নিজের লোকেরাই তার সঙ্গ দিলেন না, বিপদে তাকে ফেলে পালিয়ে গেলেন বা তার বিরুদ্ধে চক্রান্ত করলেন, এটা কোথাও একটা বড় মানবিকতা, বড় নৈতিকতা তার প্রেক্ষিতে বারবার আসছে। ফলে এটার ঐতিহাসিক গুরুত্ব যদি বিচার করা হয় তাহলে যতটা বাস্তবত কী ঘটেছিল বা এর ফলে কী হয়েছিল তার থেকে অনেক বড় যে ওই বৃহত্তর মানবিক নৈতিকতা, মানবিকতার যুক্তিতে জিনিসটা কীভাবে দাঁড়ায়। ফলে পলাশির যুদ্ধের জনজীবন কিন্তু আসলে বড় ক্যানভাসটায় বিচার করতে হবে। যে জাতীয়তাবাদ ইংরেজ শাসনের সময় স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল, যে জাতীয়তাবাদ সম্পর্কে সেই সময় রবীন্দ্রনাথ বারবার করে আমাদের সতর্ক করে দিচ্ছিলেন যে এর পরিণতি কিন্তু ভালো হবে না, আজকের দিনে দাঁড়িয়ে এই 2024 সালে দাঁড়িয়ে তার যে রূপ আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে যদি দু চার কথা। দেখো, রবীন্দ্রনাথ সে সময় বলেছিলেন জাতি ব্যাপারটা খুব গোলমেলে একটা শব্দ, যে কারণে উনি কখনো নেশনের বাংলা জাতি করেননি, সবসময় নেশনই লিখতেন এবং উনি মনে করতেন, বিশেষত একটা সময়ের পর উনি প্রায় মানে এ বিষয়ে ওনার দৃঢ় ধারণা ছিল যে জাতীয়তার মধ্যে একটা সংকীর্ণতা থাকে, যার সবথেকে বড় সমালোচনা আমরা জানি গোরা উপন্যাসে। যে জাতীয়তা কি করে, জাতীয়তা সবসময় আমি শ্রেষ্ঠ, এক ধরনের আমিত্ববোধ, আমি ছাড়া বাকি সবা মানে ওই মানে আমার দেশই সেরা, এইটা এবার যদি সবাই বলতে থাকে আমার দেশ সেরা তাহলে সংঘাত অবশ্যম্ভাবী। ফলে রবীন্দ্রনাথ এক ধরনের আন্তর্জাতিকতা, এক ধরনের সহাবস্থান, সম্মিলন তার কথা বলতেন। কিন্তু আজকের দিনে আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, আমি বলবো যে সেই জাতীয়তাবাদটা জাতীয়তাবাদ না বলে সেটাকে বলা উচিত এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের আবেগে তো অনেক যুবক যুবতী নিজেদের মানে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের লড়াই, তাদের আন্দোলন, তাকে তো খাটো করার কোনো জায়গা নেই। আমরা কি ক্ষুদিরাম বসু বা প্রীতিলতা ওয়াদ্দেদার বা মাস্টারদা সূর্য সেন কিংবা ভগৎ সিং কিংবা সুভাষচন্দ্র বসুর আবেগে আবেগদীপ্ত হই না, হয়তো সেটাও তো জাতীয়তাবাদ। কিন্তু সেই জাতীয়তাবাদী অন্যকে ছোট করব, অন্যকে খাটো করব, আমি ছাড়া বাকি সবাই খারাপ, এইরকম কোনো সংকীর্ণ চিন্তা ছিল না। সবাইকে কিভাবে নিয়ে চলা যায়, একটা দেশকে কিভাবে গড়ে তোলা যায়, সেটা ছিল জরুরি। রবীন্দ্রনাথেরও দেশের ভাবনা ছিল, দেশাত্মবোধের ভাবনা ছিল, কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে ভাবছিলেন তার বাইরে আরও অনেক লোক অন্যান্যভাবে ভাবছিলেন। কিন্তু যেটা আজ আমরা দেখতে পাচ্ছি তাতে দেশের কোনো ধারণা নেই, তাতে শুধু আমি আছি, আমার কতগুলো সংকীর্ণ স্বার্থ আছে, আমার গোষ্ঠীর কতগুলো সংকীর্ণ স্বার্থ আছে, সেটা চরিতার্থ যেভাবে হবে সেভাবেই করব। ফলে বাকি আমার দেশের লোক কোথায় গেল, তাদের কি হলো, তারা খেতে পেল না, শিক্ষা পেল না, পড়তে পেল না, স্বাস্থ্য ব্যবস্থায় তাদের কি হলো, দেশ কোথায় গেল, কিচ্ছু যায় আসে না। এটা সংকীর্ণ জাতীয়তাবাদ এবং এটা আসলে জাতীয়তাবাদী নয়। কারণ জাতির কল্পনা ভারতে কিন্তু সবসময় মিশ্র, যে কারণে ওই যে আবারও রবীন্দ্রনাথের লেখায় ফিরে যেতে হবে যে তিনি সবসময় দেখছেন যে এত ভাষা, এত বৈচিত্র্য, সেখানে ওরকম একটা কোনো ধারণা এটা চাপানো যায় না। এবং এই বহুত্ব, এই যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, ফলে বারবার বিবিধ আছে, তাদের মধ্যে মিলন হচ্ছে। সেই মিলন মানে কিন্তু বিবিধ সবাই কোনো একটা জায়গায় মিশে যাচ্ছে তা না, তাদের বৈচিত্র্য আছে, আবার একটা সম্মিলন আছে। আজ যেটা হচ্ছে ভাষার নামে, ধর্মের নামে, সেটা হচ্ছে কোনো একটা পরিচয়কে চাপিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই পরিচয়টা সমান জাতীয় পরিচয়। এটা নয়, ভারতে কোনো দিন এটা ছিল না। এখানে ত্যাগ কোথায়? এই যে জাতীয়তাবাদের কথা যারা আজ প্রচার করছেন, সংকীর্ণ জাতীয়তাবাদ, তারা কি ত্যাগ করেছেন? তারা কিছুই ত্যাগ করেনি। তারা দেশের জন্য কোনো দিন নিজের একটা নয়া পয়সাও কোনো দিন ত্যাগ করেনি, বরং সব কিছু লুটেপুটে নিচ্ছেন। ফলে এরা যদি এখন নিজেদের জাতীয়তাবাদী বলে, তাহলে আমাদের ভাবতে হবে যে এটা তো সুভাষচন্দ্র বসু, এটা তো ভগৎ সিং, এটা বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, এরকম অসংখ্য নাম জানা না জানা লক্ষ কোটি ভারতবাসীর অপমান। সুভাষচন্দ্র বসু কোনোদিন এটা ভাবেননি যে ভারতে জাতীয়তাবাদের নামে অন্য ধর্মের মানুষকে কেউ মারবে। এটা ওনার কল্পনাতে ছিল না। উনি চিত্তরঞ্জন দাসের সবথেকে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, যে চিত্তরঞ্জন দাস হিন্দু মুসলিম ঐক্যের একনিষ্ঠ প্রবক্তা ছিলেন। তারা সবসময় ভারত বলতে বুঝেছেন একটা বিরাট ভৌগোলিক এলাকা, যার যেমন প্রাকৃতিক বৈচিত্র্য তেমন সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য। সংকীর্ণ জাতীয়তাবাদ সবসময় যেটা করে যে সে একটা বড় স্বপ্ন দেখায় এবং সেই বড় স্বপ্নের পেছনে তার একটা খুব ছোট্ট, খুব ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থ থাকে। সে বড় স্বপ্নের কথাটা সামনে ভাসিয়ে দিয়ে ওই পেছনে চোরাগোপ্তাভাবে সংকীর্ণ স্বার্থটাকে চরিতার্থ করে। এটাই আজকের দিনে ঘটছে। অনির্বাণদাকে অনেক ধন্যবাদ। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদেরকে ঐতিহাসিক ঘটনা বুঝতে হয়
তবে ঐতিহাসিক ঘটনাকে ইতিহাসের চলমানতার মধ্যে দিয়ে, জনমানুষের চলমানতার মধ্যে দিয়েই সেটি বিচার করা উচিত, সেটি বোঝবার চেষ্টা করা উচিত। বর্তমানের কাজকে ইতিহাসের ঘাড়ে চাপিয়ে আজকের জন্য তার কোনো মান্যতা তৈরি করা, সেটা আর একটা ঐতিহাসিক ভুলই বটে। ইতিহাস কোনো সাদা কালোর বিষয় নয়, বহু বর্ণে রঞ্জিত এবং চলমানতার বিষয়। আজকে বাংলা তথা ভারতবর্ষে যে সাম্প্রদায়িক ঘৃণার চাষ চলছে, তাতে প্রত্যক্ষ মদত দিতে আমরা দেখব বিশেষ কিছু রাজনৈতিক দলকে। এইসব রাজনৈতিক দল ও সংগঠনরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইতিহাসকে বেঁকিয়ে চুরিয়ে হাজির করে এবং রাজনৈতিক নেতা, মন্ত্রী, কর্পোরেট বেনিয়াদের অবাধ শাসন শোষণকে মান্যতা দিতে মুসলমানদেরকে শত্রু হিসেবে হাজির করে। আর এরাই সেজন্য সিরাজকে একজন লম্পট, দুশ্চরিত্র, মদ্যপ নবাব হিসেবে আমাদের সামনে তুলে ধরতে চায়। তার কারণ সিরাজের মুসলমান পরিচয়টাই নিন্দার জন্য তাদের কাছে সব থেকে বড় অস্ত্র। যে বাংলা সমন্বয় ঐক্যের জন্য বিশিষ্ট, যে ভারতবর্ষের ইতিহাস বৈচিত্র্য সমৃদ্ধ ঐক্যের ওপর দাঁড়িয়ে, এরা তাকেই অস্বীকার করতে চায়। সেই ভারতবর্ষ, সেই বাংলার কথা ভারত তীর্থ কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। এই সাম্প্রদায়িক শক্তিরা বাংলা তথা ভারতবর্ষকে দাঁড় করাতে চায় একটা এক পাথুরি কাঠামোর ওপর। আমরা পলাশী যুদ্ধকে তাই কোনো রকম সাম্প্রদায়িক দৃষ্টি থেকে নয়, বরং ইতিহাসের প্রকৃত সত্য অনুসন্ধানের দৃষ্টি দিয়ে দেখতে চাই। ইতিহাসের জনপ্রবাহের মধ্যে দিয়ে তাকে বুঝতে চেষ্টা করি। আজকের ভিডিওতে সেই চেষ্টাটাই আমরা করলাম। আর আমাদের এই চেষ্টা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদেরকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এর সঙ্গে আমাদের অন্যান্য ভিডিওগুলোও আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও রিলিজ হওয়ার পর প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছয়। ভালো থাকবেন। বাংলা ভাবনা।